তো আমাদের এটা পৃথক রেকর্ডিং হবে, তো আমরা আবার দেখার চেষ্টা করি যে ডিগ্রি এক্সিকিউশন রিলেটেড যে 35 থেকে নিয়ে 74 নম্বর পর্যন্ত সেকশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো মূলত আপনি যে মামলা করলেন, ওই মামলা করার পর ধরলাম যে আমরা কি করলেন, আপনি মামলাটাতে জিতলেন। তো জিতলে আপনি ফাইনালি করবেনটা কি, আপনি এক্সিকিউশনে যাবেন। এখন এক্সিকিউশনে যে আপনি যাবেন, এটা যাওয়ার ক্ষেত্রে আপনি কোন আদালতে যাবেন, তো এই রিলেটেড কিছু ডেফিনেশন দেওয়া আছে আমাদের 36 থেকে নিয়ে 74 পর্যন্ত। তাহলে এই কনসেপ্ট বা এই সিরিয়ালটা হচ্ছে আমাদের এক্সিকিউশন অফ ডিক্রি বা ডিক্রি কার্যকর সংক্রান্ত বিষয়। এইটার সাথে আমাদের ওয়ার্ডার নাম্বার যুক্ত আছে 21, যেটা একটা বিশাল ওয়ার্ডার, যেটা আমরা বললাম যে আমরা পরবর্তীতে পড়াবো, যখন আদেশগুলো পড়বো তখন। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা ডিক্রি প্রদানকারী আদালত কোনটাকে বলবো। এখানে প্রথমেই বলতেছে যে আপনি চাই মামলাটা আপিল আদালত থেকে জিতেন অথবা রিভিশন আদালত থেকে জিতেন, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা ধরে নিব যেই আদালতে আমরা মামলাটা সাবমিট করছিলাম প্রথম দিন, ওইটাই হচ্ছে আমার ডিক্রি প্রদানকারী আদালত। তাহলে কোন আদালত ডিক্রি প্রদানকারী আদালত, যেই আদালতে আপনি মামলা সাবমিট করছেন, চাই মামলাটা আপিল হোক, রিভিউ হোক, রিভিশন হোক, দেখার বিষয় না। দ্বিতীয়ত, এখন গিয়ে দেখলেন যে ওই আদালতটার অস্তিত্ব নাই, সরকারে বিলুপ্ত করে দিছে বা তার জুরিসডিকশন চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে কোন আদালতে যাবেন? তো বলতেছে যে যেই মামলার ডিক্রি আপনার কাছে আছে, যদি আজকে এটা নিয়ে মামলা দায়ের করতে হয়, তাহলে আপনি যেই আদালতে করবেন ওইটাই হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত। তো 37-এ ডেফিনেশন ক্লিয়ার করে দেয়। 38 বলতেছে যে তাইলে ডিক্রি জারিকারী আদালত কাকে বলবো। তো বলতেছে যে যেই আদালত ডিক্রি প্রদান করছে উনিই হবেন ডিক্রি জারিকারী আদালত, অথবা উনি যার কাছে ট্রান্সফার করছেন যে আপনি কার্যকর করেন, তাকেও আমরা ধরে নিতে পারবো। তাহলে 37 আর 38 আমাদের মূলত আদালত চিনায় যে কোনটা ডিক্রি প্রদানকারী আর কোনটা ডিক্রি কার্যকরকারী। এরপরে আমরা একটু বোঝার চেষ্টা করব 42 নাম্বার, যে যেই আদালত আমাদের ডিক্রিটা বাস্তবে এক্সিকিউশন করবে, কার্যকর করবে, তার কি কি ক্ষমতা। তো 1 নম্বর বাই ডিফল্ট ক্ষমতা হচ্ছে যে বিচারিক আদালতের যা 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 ক্ষমতা ছিল সবকিছু তার কাছে থাকবে। আর এডিশনাল ক্ষমতা হইল উনি ডিক্রিটাকে চাইলে নিজে কার্যকর না করে এখন আরেকজনের কাছে পাঠাইতে পারবেন। যদি কোনো উত্তরাধিকারী অ্যাড হইতে চায় অথবা কোনো উত্তরাধিকারী বিরুদ্ধে ডিক্রিটাকে আমাদেরকে এক্সিকিউশন করতে হয়, সেটা আমরা করতে পারবো। যদি ডিক্রির মধ্যে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি থাকে, সেটাকে সংশোধন করতে পারবো। যদি কেউ ডিক্রিটা কারোর বিরুদ্ধে অ্যাসাইন করে নেয়, তাহলে ওই নতুন অ্যাসাইনিকে আমরা স্বীকারোক্তি দিতে পারবো। যদি ডিক্রিটা কোনো ফার্মের বিরুদ্ধে এক্সিকিউশন করতে হয়, সেটাও করতে পারবো। তার মূলত কথাটা হচ্ছে ডিক্রি জারিকারী আদালত সমস্ত কিছু করতে পারবে যা বিচারিক আদালত করতে পারতো, এবং এর বাইরে কার্যকর করার জন্য যা কিছু করার দরকার 42-এর ক্ষমতা বলে সব কিছুই করতে পারবে। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 46। এইটা কোট আনকোট এই শব্দটা মনে রাখবেন, হুকুমনামা বা প্রিসেপ্ট। তো প্রিসেপ্ট বা হুকুমনামা জিনিসটা হচ্ছে যে যেই আদালত ডিক্রিটা প্রদান করছে তার কাছ থেকে একটা আদেশনামা নেওয়া, যাতে ওই ডিক্রিকৃত সম্পত্তিটা কোনোভাবে এলিনেশন না হয়, ধ্বংসপ্রাপ্ত না হয়, বিক্রি না হয়, হস্তান্তর না হয়। আপনি ঢাকায় মামলা জিতছেন, সম্পত্তিটা সিলেটে, ঢাকা থেকে আইনগতভাবে মামলাটা ট্রান্সফার করে নিতে 1 বছর লাগবে। এই 1 বছরের মধ্যে ওই জমির অবস্থা খারাপ হয়ে যাবে, তো আপনি চান যে আজকেই একটা অ্যাটাচমেন্ট অর্ডার ইস্যু করা হোক, তো ওইটাই হচ্ছে প্রিসেপ্ট। তাহলে প্রিসেপ্ট আমরা কোন আদালতে চাবো? যেই আদালত ডিক্রি দিছে। কোন আদালতের জন্য করব? যেই আদালতে সম্পত্তিটা অবস্থিত। কতদিন থাকবে? ম্যাক্সিমাম 2 মাস। এটাই এমসিকিউ, ম্যাক্সিমাম 2 মাস। যেমন এ নামক ব্যক্তি ঢাকায় মামলা করছে, যেই জমিটা হচ্ছে রাজশাহীতে। এখন মামলা জিতার পর সে ঢাকার আদালতের কাছে আবেদন করবে যে আপনি রাজশাহীর আদালতের কাছে একটা আদেশনামা পাঠান, উনি যাতে তার আদালতে অবস্থিত যে জমিটা ওইটার উপর একটা কোক আদেশ দিয়ে দেয়। তো এটাই হচ্ছে আমাদের প্রিসেপ্ট, যেটা সর্বোচ্চ 2 মাস কার্যকর থাকবে। 2 মাসের পরে যদি আমরা বাড়াইতে চাই, আবার ওই ঢাকার আদালতের কাছে আসতে হবে যে আর একটু সময় বাড়িয়ে দেন। তাহলে ম্যাক্সিমাম সময় 2 মাস। এরপরে সরাসরি 48, একটা ডিক্রি কতদিন পর্যন্ত কার্যকর করা যায়। তো এটা বলতেছে যে আমাদের ইনজাংশনের ডিক্রি ছাড়া, নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া বাকি সকল ডিক্রির ক্ষেত্রে 12 বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিতে হবে, না হলে ওই ডিক্রিটা কার্যকর করা যাবে না। তবে দুইটা ব্যতিক্রম আছে। একটা হচ্ছে যদি কোনো প্রকার ফ্রড বা প্রতারণা প্রমাণ করা যায়, অথবা কোনো প্রকার হুমকি দমকি জবরদস্তির কারণে 12 বছরে এটা এক্সিকিউশনে যাওয়া যায় নাই, তাহলে 12 বছর পরেও করা যাবে, আইনগত কোনো বাধা হবে না।
তবে আমরা যখন আদেশগুলা পড়বো এখানে নানা প্রকার কথা বলা আছে যে আসলে প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে প্রথম অ্যাপ্লিকেশনটা আপনাকে কি করতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, কত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন দিলে বিবাদীকে আমাদেরকে নোটিশ দিতে হয় না, এই রিলেটেড নিয়ম কানুন আমরা আদেশে পড়ব। এখান থেকে শুধু এই বেসিকটা জানবো যে 12 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন দিতে হয়। আর 12 বছরের পরে গেলে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, যে আপনার সাথে প্রতারণা ঘটছে অথবা 12 বছরের মধ্যে আপনারে জবরদস্তিমূলকভাবে এটা এক্সিকিউশনের দরখাস্ত দিতে দেয় নাই। এইটাই হচ্ছে 48। এরপরে 50 নাম্বার সেকশনটা আমরা ওই যে এলআর লিগাল যে রিপ্রেজেন্টেটিভ আছে এদের কথা একটু স্মরণ রাখবো। সেটা হচ্ছে আপনি মামলাটা যার বিরুদ্ধে জিতছেন উনি জীবিত ছিল, তখন এক্সিকিউশনের ক্ষেত্রে গেলেন যে উনি মারা গেছে। এখন তার যে এলআর এর বিরুদ্ধে আপনি কার্যকর করবেন, বলতেছে যে তার ওই ব্যক্তির জাজমেন্ট ডেটারে যতটুকু সম্পত্তি ততটুকু থেকে আদায় করতে পারবেন, তার এলআরদের ব্যক্তিগত সম্পত্তি থেকে আদায়ের কোনো সুযোগ নাই। তাহলে আমরা ডিক্রিটা এক্সিকিউশন এলআর এর বিরুদ্ধে করতে পারবো কিনা, কথা হচ্ছে যদি এলআররা ওনার কোনো সম্পত্তি পায় ততটুকুই করা যাবে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের ব্যক্তিগত সম্পত্তি থেকে ডিগ্রি এক্সিকিউশন করা যাবে না, এটা বলতেছে 50। আর 51 নম্বরটা বলতেছে আমাদের একটা ডিক্রি 5 ভাবে এক্সিকিউশন করা যায়। একটা হচ্ছে যে সম্পত্তি আমরা বুঝিয়ে দিলাম, 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা সম্পত্তিকে আটক করলাম এবং বিক্রি করে দিলাম, 3 নম্বর হচ্ছে ব্যক্তিকে কারাগারে পাঠিয়ে দিলাম, 4 নম্বর ওই সম্পত্তি দেখাশোনার জন্য কোনো তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করে দিলাম, 5 নম্বর এনি অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল কোনো ম্যানার হইতে পারে যেটা আদালত সিদ্ধান্ত নেবে। এরপরে 52টা হচ্ছে যে এই ডিক্রিটা আমরা জাজমেন্ট ডেটারের বিরুদ্ধে জিতি নাই, সরাসরি মামলার মধ্যেই তার এলার্টরা যুক্ত হয়েছিল, মানে মামলা চলাকালীনই যে যিনি বিবাদী ছিলেন উনি মারা গেছেন, তখন আমরা তামাদি আইন অনুযায়ী 90 দিনের মধ্যে কি করছি, তার এলার্টদেরকে অন্তর্ভুক্ত করছি। এখন যখন আমরা এই এলার এর বিরুদ্ধে ডিক্রি লাভ করব, এটা যখন এক্সিকিউশনে যাব যদি দেখি যে তাদের কাছে কোনো সম্পত্তি নেই, তখন আমরা কি করব? তো বলতেছে যে যদি এলাররা উপযুক্ত কারণ দেখাইতে না পারে যে কেন মৃত ব্যক্তির কেন বিবাদীর সম্পত্তি তাদের হস্তগত এখন নাই, যদি উপযুক্ত কারণ না দেখাইতে পারে তাহলে এদের ব্যক্তিগত যদি সম্পত্তি থাকে সেগুলোর উপর থেকেও আমরা ডিগ্রি এক্সিকিউশন করাইতে পারবো। আগেরটাতে ছিল মামলা আমরা জিতছি কার বিরুদ্ধে, জাজমেন্ট ডেটারের বিরুদ্ধে, এক্সিকিউশনে বিবাদী মারা গেছিল। আর এইটা মামলা চলাকালীনই বিবাদী মারা গেছে, তার এলারদেরকে আমরা অন্তর্ভুক্ত করছি। এটার এক্সিকিউশনে গেলে যদি সম্পত্তি না থাকে, এলাররা যদি উপযুক্ত জবাব দিতে না পারে যে কেন সম্পত্তি নাই, তাহলে এলারদের ব্যক্তিগত প্রপার্টি থেকেও আপনি এক্সিকিউশন করাইতে পারবেন, যেটা বলতেছে 52। এরপরে সরাসরি আমরা 55-এ চলে যাব। গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে একটা বেসিক রুলস হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, মানে সন্ধ্যা থেকে একদম সূর্য ওঠা পর্যন্ত আপনি এক্সিকিউশনের ক্ষেত্রে গিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন না, এটা হচ্ছে জেনারেল রুল। রাতের বেলায় দেওয়ানি মামলায় গিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না। 56-এ বলতেছে যে মানি সুটের মামলায়, টাকা পয়সার মামলায় বয়স্ক ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে, গর্ভবতী মহিলা এবং যে মহিলা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে এইরকম মহিলাকে মানি সুটের মামলায় গ্রেফতার করা যাবে না। 58-এ আমাদের একটা কত টাকার জন্য কতদিন জেল খাটতে হবে তার একটা নিয়ম কানুন দেওয়া আছে। 50 টাকা পর্যন্ত যদি হয় 6 সপ্তাহ জেল খাটবেন, 50 টাকার বেশি হইলে 6 মাস, এইটা একটু মুখস্থ করবেন। আর 59-এ বলতেছে যে জেল খাটা অবস্থায় যদি অসুস্থ হন তাহলে আপনি মুক্তি পাইতে পারেন। 60 নম্বর আমাদেরকে বলে যে যখন আমরা ডিক্রি জারি করতে যাব তাহলে কোন কোন সম্পত্তিগুলো আমরা অ্যাটাচ করে বিক্রি করতে পারবো আর কোন সম্পত্তিগুলো অ্যাটাচ করে বিক্রি করতে পারবো না। লম্বা চড়া লিস্ট আছে, আমাদের কোনো দরকার নাই, আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে 16 প্রকারের এমন সম্পত্তি দেওয়া আছে যেগুলো আমরা কোক করে বিক্রি করতে পারবো না। এখন এই 16 প্রকারের মধ্যে ইন জেনারেল জাস্ট মনে রাখতে পারেন যেগুলো একদম আপনার ব্যক্তিগত হয়, যেগুলো কোনো ধর্মীয় কোনো চিহ্ন হয়, যেমন হিন্দু মহিলাদের দেখবেন যে গলার মধ্যে তাদের মঙ্গলসূত্র থাকে, সেখানে গোল্ড থাকে, ওইটা আপনি বিক্রি করতে পারবেন না। কিছু কিছু মুসলিম ধর্মে বা মুসলিম প্রথাতে দেখবেন যে মেয়েদের নাকের ফুল থাকে, গলার চেইন থাকে, যেটা তার একটা ধর্মীয় পরিচয় বহন করে, ওইটা আপনি বিক্রি করতে পারবেন না। তো এরকম প্রায় 16 প্রকারের জিনিস দেওয়া আছে যেগুলোকে অ্যাটাচ করা যায় না, বিক্রি করা যায় না। তো বিস্তারিত আপনার পড়ার দরকার নাই, যদি এমসিকিউ আসে আপনার এটাই যথেষ্ট, আর একটা আসলে বাদ গেলেও কোনো সমস্যা নাই, কারণ 16 প্রকার মনে রাখা খুবই দুরূহ।
তাহলে 60 নম্বরে বলতেছে যে কোন সম্পত্তি অ্যাটাচ করে বিক্রি করা যাবে ডিক্রি জারিতে, কোনটা যাবে না। তাহলে 16 প্রকারের এমন প্রপার্টি আছে যেগুলো অ্যাটাচ করে বিক্রি করা যাবে না। যেমন উদাহরণ দিলাম যে যেগুলো কোনো ধর্মীয় চিহ্ন আসে, যেগুলো কোনো কৃষ্টি কালচারের সাথে জড়িত, ওইগুলাকে অ্যাটাচও করা যাবে না, বিক্রিও করা যাবে না। তবে একটা ব্যতিক্রম হচ্ছে যদি ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ হয়, সেই ক্ষেত্রে আপনার যে বাড়ি আছে ওই বাড়িটা এবং আপনার যে জমি আছে এগুলোকে অ্যাটাচ করে বিক্রি করা যাবে। কারণ একটা আইন আছে যে দেখবেন যে গ্রামের কৃষি জমি যেটা 33% পর্যন্ত আছে, এই জমিটাকে কোনো আদালত অ্যাটাচ করে বিক্রি করতে পারে না। গ্রামের কৃষকের যে কৃষি জমি আছে 33% পর্যন্ত সম্পত্তি কোনো আদালত কোনো ডিক্রিতে এটাকে কি করতে পারে না, বিক্রি করতে পারে না, ওই ক্ষমতা আদালতের নাই। তবে ব্যতিক্রম হচ্ছে যদি ওইটা ভাড়া রিলেটেড হয়, যদি সেটা ইন্টারেস্ট রিলেটেড হয়, তখনই শুধু আপনি অ্যাটাচ করে বিক্রি করতে পারবেন। এর বাইরে যেমন আমরা বললাম গ্রামে কৃষকের কৃষি জমি যেটা 33%-এর মধ্যে তার বাড়ি ঘর আছে, ওইটাকে অ্যাটাচ করা যাবে না, কোনো আদালত এটাকে বিক্রি করতে পারে না, এক্সিকিউশনে যাইতে পারে না। আর 65 বলতেছে যে এই যে আদালতের মাধ্যমে আপনি কোনো সম্পত্তি বিক্রি করবেন, আদালতের মাধ্যমে সম্পত্তি বিক্রি হয়, এখানে ক্রেতা বিক্রেতা থাকে। আপনি যদি ক্রেতা হন, আপনার মালিকানা কোন দিন থেকে আসছে বলে আমরা ধরবো। যেমন ধরেন যে আজকে 12 তারিখ, আজকে 12 তারিখে আমি আদালতের মাধ্যমে এক্সিকিউশন একটা জমি কিনলাম। এখন এই আজকে 12 তারিখ থেকে আমি মালিকানা পাবো, না এখানে আরো 30 দিন সময় দেওয়া থাকে, যে কারো যদি কোনো আপত্তি থাকে 30 দিনের মধ্যে উনি ওই যে ডিক্রিটাকে সেট এসাইড করার দরখাস্ত দিতে পারে। যেমন আমরা তামাদি আইনের যদি বলি যে 16 নম্বরে আপনি পড়েছেন, তামাদি আইনের 16 নম্বরে কি দেওয়া আছে যে সেট এসাইড করার জন্য যতদিন সময়, ওই সময়টা তামাদি থেকে বাদ যায়। এখন ধরলাম যে এখানে কি হইলো, 30 দিন পরে অ্যাপ্লিকেশন দায়ের হইলো, এটা চললো 6 মাস। এখন তাহলে কোন দিন থেকে আমার মালিকানা আসছে, যেই দিন ফাইনালি ডিসাইড হইলো ওই দিন থেকে, 6 মাস পরে থেকে, না আজকের 12 তারিখ থেকে? তো এই 65 বলতেছে যদি চূড়ান্ত নিষ্পত্তি হয়, তখন আমরা রেট্রোস্পেক্ট ইফেক্ট দিয়ে এই আজকের 12 তারিখ থেকে ওই সম্পত্তির উপর নতুন ক্রেতার মালিকানা প্রতিষ্ঠা করব। 12 তারিখ থেকে যত প্রকার সুবিধা বেনিফিট নতুন ক্রেতা পাবে। তাহলে এই 65 আমাদেরকে নতুন ক্রেতার মালিকানাটা নির্ধারণ করে দেয় যে কোন দিন থেকে উনি মালিক হবেন। আর একজন ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক কোনো দাবি থাকে, ডিক্রি থাকে, মানে একজন ব্যক্তি 10 জন থেকে টাকা পয়সা হাওলাত নিছে, 10 জনই আদালতে মামলা করছে, 10 জনই ডিক্রি পাইছে। এখন কেউ পাবে 1 লাখ, কেউ পাবে 2 লাখ, কেউ পাবে 20 লাখ। এখন তার কাছে সম্পত্তি আছে মাত্র 10 লাখ, তাহলে কাকে কিভাবে দিবেন? তো 73 বলতেছে রেটেবল ডিস্ট্রিবিউশন করব, আমরা আনুপাতিক হারে বন্টন করব, মানে সবাইরে কিছু কিছু অনুপাতে দিয়ে দিব। আর 74 সর্বশেষ বলতেছে যদি ডিক্রি জারিতে যে সম্পত্তিটা বিক্রি হইলো এটা দখল প্রদানের ক্ষেত্রে কেউ যদি বাধা দেয়, এটা চাই জাজমেন্ট ডেটার হোক অথবা থার্ড পার্টি কোনো ব্যক্তি হোক, সে যদি মেলাফাইড ইনজেনশনে বাধা দেয়, তাহলে তাকে আমরা সর্বোচ্চ 30 দিন পর্যন্ত দেওয়ানি আদালতে বন্দি করে রাখতে পারবো। তো এইটাই হচ্ছে মূলত আমাদের, মোটামুটি এখান থেকে একটা অথবা দুইটা এমসিকিউ আশা করতে পারেন এই এতগুলা সেকশন থেকে। তাহলে আজকে যদি ফাইনালি আমরা দেওয়ানি কার্যবিধিটার সেকশন অংশটা সামারি করি, এখানে সর্বশেষ আমরা পিডিএফে অ্যাড করে দিছি এই কয়টা সেকশন, আপনি দেখবেন, দেখে নিজে নিজে চিন্তা করবেন যে এর ভিতরে কি আছে। তাহলে প্রথমে হচ্ছে সেকশন 2 সাবসেকশন 2, এটা হচ্ছে ডিক্রি কাকে বলে। এরপরে আমরা পাবো যে এলআর কাকে বলে, মিনস প্রফিট কাকে বলে। এই তিনটা সেকশন একদম মুখস্থ করে নেবেন, কোনো যাতে কনফিউশন না থাকে। এরপরে 6 নম্বরে যাবেন যে পেকুনারি জুরিসডিকশন জিনিসটা কি, 9 নম্বরে সাবজেক্ট ম্যাটারগত জুরিসডিকশন, 10 নম্বরে রেস সাব জুডিস, 11 নম্বরে রেস জুডিকাটা। এরপরে 13 আর 14 বিদেশি আদালতের রায় সম্পর্কে প্রিজামশনটা কি হবে, 6টা প্রিজামশন আছে, একটু দেখার চেষ্টা করবেন। আর 15 থেকে 20-এ কোন আদালতে কোন জায়গায় টেরিটোরিয়াল জুরিসডিকশনটা বর্ণনা করে, একটু বোঝার চেষ্টা করবেন। 24-এ কিভাবে মামলাটা ট্রান্সফার করা হয়, কোন আদালতের ক্ষমতা, একটু বোঝার চেষ্টা করবেন। 26-এ মামলা আমরা প্রেজেন্টেশন অফ প্লেন্টের মাধ্যমে করি, একটু বোঝার চেষ্টা করবেন। 30-এ 30 ধারার যে তদবির জিনিসটা কি, একটু বোঝার চেষ্টা করবেন, যে আমরা যে বারবার বলতেছি যে 30 ধারার তদবির হবে, 30 ধারার কি কি পদক্ষেপ আছে, একটু স্মরণ করার চেষ্টা করবেন যে আদালত 3টা কাজ করতে পারে, যদি না করে 32 ধারায় আপনার 4টা শাস্তি হইতে পারে। কি কি শাস্তি নিজে একটু
নিজেকে প্রশ্ন করবেন যে আমি তো পড়লাম, কেন মনে আসতেছে না। এরপরে 33 থেকে 35-এর বি প্রতিটা সেকশনই পড়বেন। আর 89 এ থেকে নিয়ে 89 সি এ ওই যে আমাদের এডিআরটা একটু দেখবেন। 75-এ কমিশনটা অবশ্যই একদম ক্লিয়ার থাকবে। 80-তে সরকারকে নোটিশ দেওয়ার বিষয়টা যাতে আপনার কোনো কনফিউশন না থাকে। 88-তে ইন্টারপ্লিডার স্যুট। 90 থেকে 93 ওই যে আমাদের পাবলিক নিউসেন এবং পাবলিক চ্যারিটি। 94 থেকে 95 সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সাপ্লিমেন্টারি। 96 থেকে 99 আপিল সংক্রান্ত বিষয়টা যাতে আপনার কোনো কনফিউশন না থাকে। আর 104 থেকে 107 আদেশের বিরুদ্ধে আপিল, এইটা একটু বিস্তারিত বুঝবেন। 113-তে ছিল আমাদের রেফারেন্স, 14-তে রিভিউ, 15-তে রিভিশন। 122-এ আমাদের এই যে কমিটি, একটা রুলসগুলা কারা সংশোধন করতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট করতে পারে, এটাই যথেষ্ট। চাইলে 123টা ওই যে 6 সদস্যের কমিটিটা দেখার চেষ্টা করবেন। 144-এ রেস্টিটিউশনটা দেখবেন। 148 থেকে 53 প্রতিটা সেকশনই দেখবেন। আর 37-এ আমরা একটু আগে যেটা পড়লাম, যেটা ছিল যে আমাদের কোন আদালতটা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত। 44-এ আপনি দেখবেন যে এই যে আমাদের প্রিসেপ্ট। 48-এ আমাদের তামাদিটা দেখে নেবেন। 41-এ দেখবেন যে কত প্রকারে কার্যকর করা যায়। 57-তে হচ্ছে যে আমাদের যে রিলিজ করা যায়। 60-এ হচ্ছে যে কোন সম্পত্তিটা অ্যাটাচ করা যাবে। 74-এ হচ্ছে 30 দিন কারাগারে রাখা হবে। এই কয়টা সেকশন যদি আপনি আয়ত্তে নিতে পারেন, মোটামুটি 8 মার্ক আপনার নিশ্চিত। সেকশন অংশ থেকে 20-এর মধ্যে নর্মালি 7 থেকে 8টা প্রশ্ন থাকে। তো এখানে কিন্তু অতটা জটিল কিছু নাই, একটু যদি সময় দেন, যেমন কালকের দিনে ক্লাস নাই, আপনি প্রয়োজনে 2বার দেখেন ভিডিওটা, 3বার দেখেন, একবার নিজে একটু হ্যান্ড নোট করেন, আপনার কাজে আসবে। তাহলে বিষয়ভিত্তিক যদি বলি, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনি যে এত কিছু পড়লেন, ডিক্রি জিনিসটা আপনি বুঝলেন কিনা, রেস জুডিকাটা বুঝলেন কিনা, আদালতের এখতিয়ার বুঝলেন কিনা, মামলা ট্রান্সফার বুঝলেন কিনা, 30 ধারার তদবির আপনি বুঝলেন কিনা, হুকুমনামা কি কিছু বুঝছেন কিনা আপনি, কমিশন কি বুঝছেন কিনা, সমঝোতা, নিষেধাজ্ঞা, আপিল, রিভিশন, প্রত্যর্পণ, অন্তর্নিহিত ক্ষমতা। এই জিনিসগুলা আপনি নিজেকে নিজে পড়ার পরে প্রশ্ন করবেন যে এটা আমি বুঝি কিনা। যদি না বুঝেন, তাহলে কি বুঝেন না আগে আপনি প্রশ্নটা লিখে প্রয়োজনে গ্রুপে আপনি দিয়ে দিবেন যে ভাই আমি এটা বুঝি না। এই কনসেপ্টগুলা যদি আপনি বুঝেন, তাইলে আপনার লিখিত পরীক্ষায় আপনি ঠিক ঠেকবেন না, ভাইভাটাও ঠেকবেন না, এমসিকিউতেও ঠেকবেন না, এর বাইরে কিছু নাই। তাহলে ডিগ্রি অবশ্যই বুঝবেন, রেস জুডিকাটা বুঝবেন, আদালতের এখতিয়ার বুঝবেন, ট্রান্সফার বুঝবেন, এই জিনিসগুলা বোঝার চেষ্টা করবেন। শুধু 1000 এমসিকিউ সলভ করে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনার এগুলার উপর দক্ষতা না আসবে। যদি এগুলোর উপর দক্ষতা আসে তখন আপনি এমসিকিউর বই নিয়ে বসবেন, তখন আপনি দাগান। দেখবেন যে আপনি যত কঠিন প্রশ্নই হোক 100টার মধ্যে 80টা অবশ্যই পারবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তাইলে আপনার একটা আমরা ধারা দিয়ে দিয়েছি আর একটা কনসেপ্ট দিয়েছি, দুইটাকে আপনি কম্বাইন করবেন। আগে ধারাগুলা শেষ করবেন, পরে এই বিষয়ভিত্তিক কনসেপ্টে যাবেন যে আমি জিনিসটা বুঝি কিনা, যদি না বুঝি কেন বুঝি না, কার কাছে যা বুঝবো। গ্রুপে আমাদের সুবিধা আছে, আপনি লিখিত আকারে পাঠাবেন যে এই জিনিসটা আমি বুঝি না, কি বলছে। দিন শেষে কথা হচ্ছে আপনারা একটু সময় দিতে হবে। আমাদের মূল সমস্যা আমরা সময় দেই না, এই জন্য আমাদের হয় না। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটা আমাদের 2টা পার্টে যাবে, যেহেতু নেটওয়ার্কের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, পার্ট 1 পার্ট 2 হিসাবে যাবে। জি, যদি প্রশ্ন থাকে বলতে পারেন। না, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগছে। আপনার ক্লাস তো সবসময় আমরা পছন্দ করি। তো জি, ধন্যবাদ। না,